আমাদের একটা কথা বলা হয় দেখবে, যে ব্যক্তি নিজেকে হেল্প করে না তাকে কিন্তু পৃথিবীর কেউ হেল্প করে না। তুমি যদি নিজেকে হেল্প না করো, তোমাকে এই পৃথিবীতে কেউ হেল্প করে বাঁচাতে পারবে না। যেমন পরিষ্কার কথা, একটা চা আলার যদি উদাহরণ দেওয়া যায়, একজন চা আলা সে প্রতিনিয়ত সকালবেলা দোকান খোলে, আবার সন্ধ্যাবেলা ঠিক টাইমে দোকান বন্ধ করছে, সর্বক্ষণ সে পরিষেবাটা ভালো দেওয়ার চেষ্টা করে। দিতে পারবে এরকম গ্যারান্টি নেই, কিন্তু সে মনে মনে ভাবে যে আমি যে মানুষগুলো আসবে আমার সাথে বা কাস্টমার আসবে তাদেরকে ভালো পরিষেবা দেবো, চেষ্টা করে যাচ্ছে, তাদের সঙ্গে ভালো কথা বলছে, খাবার ঠিকঠাক দিচ্ছে। আর একটা পাশাপাশি দোকানদার আছে, সে কি করছে, সে ঠিক টাইমে খোলে না, অনেক সময় এমনও হতে পারে হয়তো চা একটু বেশিও দেয় সে। তা সত্ত্বেও এই যে দুটো দোকানদারের কথা বললাম, কোন দোকানে সেল বেশি হবে? ধরাও যে দোকানটা প্রতিদিন নিয়মিত খুলছে, তাই না, একই টাইমে একই রকম কাজ করছে, তাহলে আমরা অনেক সময় দেখে বলি কি এর তো ভাগ্যটা মানে খুব ভালো, এই দোকানে সেল বেশি। দেখি না মার্কেটে তুমি যাবে, একই দোকান প্রচুর আছে, কাপড়ের দোকান বলো, বিভিন্ন রকমের দোকান, মুদিখানা দোকান বলো, যাই বলবেন, সব দোকানে সেম সেল হয় কেন? একই বিষয়। এমন এমন দোকান আছে প্রচুর দ্রব্য হয়তো আছে, আনকমন জিনিসও পাওয়া যায়, তা সত্ত্বেও সেই দোকানে লোকে যায় না, তাই না? কারণ কিন্তু একটাই, কোন দোকানদার ঠিক মতো আমার সঙ্গে ব্যবহার করছে, কথাবার্তা ঠিকঠাক বলে, সঠিক সময় দিতে পারছে কিনা, এই যে করাটা, এটাই আমাদের কিন্তু ইন্সপায়ারের মেইন জায়গা। তুমি ঠিকঠাক কাজ করো, তাহলে হতাশা মুক্তি হওয়ার একটা সব থেকে ভালো উদাহরণ এটা। এবার আমরা যদি একটু ব্যাক হিস্ট্রিতে যাই, তাহলে এরকম অনেকগুলো উদাহরণ কিন্তু পাবো। ইতিহাস পড়ি, সবসময় পড়ি আমরা। এবার ইতিহাসের অনেক ঘটনা দেখেছি, অনেক সাম্রাজ্য এসে গেছে, অনেক কিছু হয়েছে। ঠিক সেই রকমই আমাদের মুঘল সাম্রাজ্য পড়েছি। মুঘল সাম্রাজ্যে বাবর কি করেছিলেন? সাম্রাজ্যটাকে স্থাপন করার চেষ্টা করেছিলেন। যখন বাবর আমাদেরকে অ্যাটাক করছে, সেই সময় দেখবে ভারতে যে রাজত্ব করছিল হিমু, তার সেনা কত ছিল? কয়েক লাখ। বাবরের ছিল কয়েক হাজার, কিন্তু সেই কয়েক হাজার সেনা দিয়ে কয়েক লাখ সেনাকে পরাস্ত করতে পেরেছিল। তাহলে কয়েক লাখ সেনা, তার তো শক্তি অনেক কিছু নিয়ে অনেক বেশি। আর তো বাবরের কয়েক হাজার কি করেছিল? জাস্ট সেনাকে কয়েকটা পলিসি চেঞ্জ করেছিল। যেমন আমরা জানি রুমি পদ্ধতি ইউজ করেছিল, গোলাবারুদ ইউজ করেছিল। ওই সময় কিন্তু ভেবো না অনেক ডেভেলপ গোলাবারুদ কিছু হয়েছিল। তোপ থাকতো, তোপে যে লোক মারা যেত এরকম না, অনেক শব্দ হতো, যেটা এখানকার যে সেনাবাহিনী তারা শুনে অভ্যস্ত নয়। ফলে সব থেকে বড় যেটা বুমেরাং হয়েছিল, এদের ঘোড়সওয়ার বা হাতি বাহিনী উল্টো দিকে ঘুরে নিজেকেই বিচ্ছিন্ন করেছে, ফলে এরা পরাস্ত হয়ে গেল, তাই নাকি? এবার তাহলে দেখো, বাবর জাস্ট নিজের নলেজটাকে চেঞ্জ করেছে, সেনা শক্তি কিন্তু ছিল না। তারপরের হিস্ট্রিতে বাবর যখন এলেন এখানে, যতটুকু স্থাপন করলেন, করার পর খেয়াল করে দেখো তার ছেলে, যাকে যোগ্য উত্তরসূরি বানাচ্ছিলেন, হুমায়ুনকে শিক্ষায়, দীক্ষায়, অস্ত্রচালনায়, সমস্ত দিকে যত রকম ভাবে ওয়েল এডুকেটেড করা যায় সবকিছু করেছে। কিন্তু হুমায়ুনের জীবনীটা দেখো, হুমায়ুনকে দেখতে পারলো, প্রথমত আফগানের কাছে হারলো, এত কিছু ছিল ওর কাছে, তাই না? শিক্ষায় সবকিছু, অস্ত্র সব বাবার কাছ থেকে পেয়েছে, তারপরও আফগানের কাছ থেকে বিতাড়িত হলো। দুর্ভাগ্যবশত হয়তো সেই আমাদের আফগান সেনা মারা গেলেন, কে ছিল? শের শাহ। কালিঞ্জার যুদ্ধে কোনো একটা কারণে উনি মারা গেলেন। তারপরে হুমায়ুনের কাছে আবার সুযোগ এলো, উনি এখানে এসে জয় করতে পেরেছিলেন। জয় করতে পারা দেখো সাম্রাজ্যকে কিন্তু খুব বেশি টিকাতে পারেনি। দুর্ভাগ্যটা এমনই যে সিঁড়ি থেকে পড়ে গিয়ে মারা গেল, পড়তে গিয়ে। কথাটা হচ্ছে ভাগ্যবান, হুমায়ুন কথার অর্থ ভাগ্যবান, কিন্তু সব থেকে বেশি দুর্ভাগ্য, তাই না? আবার দেখো, তাহলে এত এডুকেটেড একটা পার্সন কিন্তু সাম্রাজ্যকে ঠিকঠাক কিছু করতে পারেনি। আর মুঘল সাম্রাজ্যের সবচেয়ে বেশি যে কথাটা আমরা যার কথা বলি, তার আকবর নিরক্ষর ছিল। তাহলে নিরক্ষর একটা ব্যক্তি গোটা ইন্ডিয়াকে শাসন করছে। তাহলে এডুকেশন কি দাম? আমি যে ওয়েল এডুকেটেড হলাম সেটাই কি দাম? বাস্তব জ্ঞানটাও কিন্তু আমার প্রয়োজন। ধরো তাহলে আকবরের বাস্তব জ্ঞান অনেক ছিল, তাই না? আবার একটা জিনিস মাথায় রাখবে, যখন তুমি কিছু একটা হতে চাচ্ছ বা করতে চাচ্ছ, চাকরি হোক বা যাই হোক না,
হেল্প অনেকেই করে কিন্তু হেল্পটাকে নিয়ে ইউজ করতে হবে। নিজের সর্বশেষ কথা, আমি যতই তোমাকে কথা বলি না কেন, শেষ ডিসিশনটা কিন্তু নিজের হবে। আকবর যখন সিংহাসনে বসে কত বছর বয়স ছিল? 12-13 বছর, তাই না? কিন্তু তাকে সব থেকে বেশি হেল্প করলো কে? বৈরাম খাঁ। বৈরাম খাঁ কিন্তু ওই সময় চাইলে 12-13 বছরের শিশু কি ওর কাছে একটা পিঁপড়ের মতো মেরে দেওয়া তো বসতে পারতো। কিন্তু দেখো বৈরাম খাঁ অন্ধভক্ত ছিল। অন্ধভক্তটা ভালো না। এই অন্ধভক্ত হওয়ার কারণে লাস্টে কি হলো? বৈরাম খাঁই মারা হয়ে গেল না? আকবর একটা টাইমে দেখলো যে আমাকে উঠতে গেলে বৈরাম খাঁকেই সরাতে হবে, নাহলে উপায় নাই। তাহলে আকবর কিন্তু নিজের নলেজ তখন ইউজ করে বৈরাম খাঁকে সরিয়ে দিল, নিয়ে দখল করে দিল। তাহলে এই যে তোমরা যারা পড়াশোনা করছো বা যাই করছো না, যে কাজই করো না, আলটিমেটলি সমস্ত জায়গা থেকে নলেজ গ্যাদার করে অ্যাপ্লাই নিজে, সিদ্ধান্ত কিন্তু নিজেকে নিতে হবে। যখন নিজে সিদ্ধান্ত নেবে অটোমেটিক্যালি তোমার ডেভেলপ শুরু, অটোমেটিক্যালি তোমাকে ভালো মন্দটা বুঝে নিতে হবে যে আলটিমেটলি এটা করলে আমার কি হতে পারে। যে ভাই চলো ওইখানে যাও, তোমাকে ভালো স্যালারি দিব, কিচ্ছু করতে হবে না, ড্রেস করে খালি ঘুরে বেড়াবে, বুঝে গেল? এবার আমার ক্লায়েন্ট ভারতে এসে কিন্তু একটা জিনিস বুঝেছিল যে এদের সঙ্গে যদি আমি শক্তিতে লড়াই করি তাহলে কি পারতো? ভারতের তো অসংখ্য সেনা, রাজপুত, এটা সেটা মানে বড় রেজিমেন্ট, কিছুতেই। আমাদের যে সিরাজউদ্দৌলা, এরা তো প্রচুর সেনা এবং এক একজন বীর যোদ্ধা সবাই ছিল। তাহলে ও কি সম্মুখ সমরে লড়েছিল? কি ও কি করেছিল? কাউকে না কাউকে সাইড করে নেবে, তাই না? সেনাপতিকে কি করলো? কোনো একটা প্রলোভন দিয়ে দিল। এবার দেখো জাস্ট এই যে কনসেপ্ট। এবার মির্জাফর এমন একটা মূর্খ লোক বলবো আমি, দেখো তুমি কাউকে প্রতারণা করছো, আমার কথা শুনে আমি তোমাকে ছেড়ে দিব? তুমি ওর ভালো সেনা বা তোমার ভালো বন্ধু, আমার কথা শুনে তুমি ওকে প্রতারিত করলে, তুমি তো কালকে আমাকেও প্রতারিত করবে, তাহলে আমি কি তোমাকে বেশি দিন রাখবো? তার পরিণতি তুমি জানো। জাস্ট তোমার কনসেপ্টটাকে কাজে লাগা। তোমার মধ্যে আইডিয়া আছে, কিছু লোকের জন্য টাকা আছে, বুঝলে? কিছু না, ধরে রাখো তোমার পেশাটাই বলছে, সময়ের অনেক কাজ হলে তোমরা জানো তো, এরকম প্রচুর লোক আছে টাকা ঢালতে রাজি, কিন্তু কাজের নলেজটা নেই। কি যার টাকা আছে তাকে টাকা রোজগার করতে হবে, উপায় নাই, তোর তো হাতে কাজ নেই, তোমাকে লাগাতে হবে। তুমি কি বলতে পারো? ভাই আমি কাজ করবো, এটা নিব, আমাকে জাস্ট টাকা লাগাবো, হয়ে গেল। তাহলে তুমি তোমার জাস্ট নলেজ এবং নিজের যে দক্ষতা সেটাকে লাগিয়ে দিলে অটোমেটিক তোমার রোজগারও হবে, তার সঙ্গে সঙ্গে তোমার জীবনযাপন যে সুখে তুমি কাটাতে যাচ্ছ অটোমেটিক কাটবে। এবং চাইলে কি হতে পারে, তুমি যদি খুব বুদ্ধিমান হও, সারা জীবনকে আমি লেবার হয়ে খাটবো নাকি? সেইখান থেকে অর্থ উপার্জন করে আবার নিজে ইনভেস্ট করা শুরু করবে, দিয়ে নিজেরটা নিজে বানিয়ে নেবে। আর কারো কোশ্চেন বলো? দ্বন্দ্ব কাটানোর উপায়, তারা ধর এত হয়ে গেল আর হচ্ছে না, থাক করবো না, আবার কোনোটা তো মনে হচ্ছে না পাস করছে ভালোই লাগছে, এবার এর পরবর্তীতেও মনে হচ্ছে যে যখন ধরেন পাস করলাম, চাকরি পেলাম, হয়তো দূরে যাব, তখন আমার পরিবারের কি হবে? যে ওদের উপর তো আমার তো কিছু দায়িত্ব আছে অবশ্যই, হ্যাঁ, ওরা তখন আমাকে ছাড়া মানে ওই দায়িত্বগুলো থেকে আমি তো তখন ওদেরকে যদি করে দায়িত্ব কর্তব্য পালন, তখন লোকে আমাকে কি বলবে, এরকম মনে হচ্ছে। আবার নিজেকে আবার প্রতিষ্ঠিত দেখতেও ইচ্ছা করছে। এই এবারে দুই রকম দ্বন্দ্বই কাজ করছে, প্রথম কথা হচ্ছে যেটা হয়নি সেটা নিয়ে ভেবে লাভ নেই। কি হবে, কালকে আমি বেঁচে থাকবো কিনা কোনো গ্যারান্টি আছে? আজকে আমি কথা বলছি কেন, কালকে নাও বলতে পারি, তাহলে সেটা কি হবে সেটা আমি জানি না, কিন্তু কি করতে পারবো সেটা জানি, তাই না? এবার তোমার কাছে এখন সমস্যা যে পরিবার কি ভাববে, বা পরিবারকে কি করে আমি সার্ভাইভ করবো, বা আদার্স লোক কি ভাববে যে পরিবারকে দেখলো না ও বেরিয়ে গেল সংসার করতে, এই হলো ব্যাপার, তাই না? একদম সিম্পল বিষয়। দেখো
তুমি এখনো চাকরি পাওনি। না পাওয়াটা একটা ব্যাপার, পাওয়া একটা ব্যাপার, ছাড়া একটা ব্যাপার। আমি চাকরি পেয়ে গেছি, ছেড়ে দিয়েছি। কি? কত কষ্ট হবে না? কত কষ্ট করে সেটা পেলাম। তো পরের বিষয়, আচ্ছা। তাই না? আমি চাকরি পাইনি, এইটা একরকমের কথা বলবে লোকে। আমি চাকরি পেয়েছি, অসুবিধা হচ্ছে ছেড়ে দিয়েছি। অসুবিধা হচ্ছে ছেড়ে দিয়েছি, এটা কিন্তু আমার ক্রেডিট। আমি পেয়ে আমার ক্রেডিট, ত্যাগ করি। পরিবারের কাছে ক্রেডিট, ছেলে মেয়ের কাছে ক্রেডিট, পাড়া পড়শির কাছে ক্রেডিট। কি টাকাটা ম্যাটার না। পাড়া পড়শির লোক বলবে যে ও ফ্যামিলির জন্য চাকরি ছেড়ে দিয়েছে, ফ্যামিলির লোক বুঝবে যে আমাদের জন্য চাকরি ছেড়েছে। তুমি বুঝবে আমার যোগ্যতা ছিল, আমি প্রমাণ করেছি, আমার মনে হয়েছে আমার ফ্যামিলিকে সময় দেওয়া প্রয়োজন, আমি ছেড়েছি। আক্ষেপ থাকবে? কোশ্চেনই ওঠে না। তাহলে সবাই তোমাকে কি খারাপ বলবে না, তাই না? ছাড়বে কিনা এটা তোমার চয়েস, দ্যাট ইজ ইওর চয়েস। এরপরে এবার পাওয়ার পরে ছাড়বো কি করে? চাকরি যখন করছো, তুমি যখন কি হবে, ম্যানেজ অনেকভাবে করা যেতে পারে, গোটা পৃথিবীর লোক করছে, কিরকম হতে পারে? হ্যাঁ, এবার কি জব পাচ্ছ সেটা একটা ফ্যাক্টর। জবের ট্রান্সফার আছে, তাই না? কিছু কিছু জব আছে যেগুলো কাছাকাছি হয়ে যায়, এবার ট্রান্সফার নিয়ে একটা থাকলে মিটে গেল। থেকে সফলতা পেতে গেলে কিরকম করে নিজেকে তৈরি করতে? আদর্শ, মানে আদর্শ মানুষ করবে তুমি নিজেকে। আদর্শ মানুষ না, কোনো সফলতা, কোনো কিছু অ্যাচিভ করার জন্য আমাদেরকে কিভাবে রেডি হতে হবে? কোন কোন মানে সকালে কি করবো বা একটা রুটিন কিভাবে হবে? দেখো, রুটিনটা অবশ্যই দরকার। এটা তোমাদের যখন আমি বিভিন্ন ক্লাস করি সেটা দেখ, রুটিন ম্যাটার করে। এটা একদম সাইকোলজির প্রথম ধাপ। কারণ ওই সময়ে ওই কাজটা করলে আমাদের মনোযোগ অনেক বাড়ে পার্টিকুলার টাইমে। আর রুটিন মেনে যখনই করবে, একটা তো মনোযোগ বাড়ছেই, দ্বিতীয় কথা সাকসেস যেটা রেট অনেক বেড়ে যাবে। এবার কিভাবে করবো সেটা প্রত্যেকের জীবনের একটা জীবনশৈলী থাকে। কেউ মনে করে সকাল 8টায় ঘুম থেকে ওঠো, রাত 9টায় ওঠো বা 7টায় ওঠো। তোমার জীবনের যে কাজগুলো মানে ভাগ করে নাও। প্রথম কন্ডিশন হচ্ছে ভাগ করে নাও। এবার ভাগটা কি হয়, হয়তো সকালবেলা কেউ ভাবছে আমি 2 ঘন্টা পড়বো, তারপর আমাকে অন্য কাজের জন্য রাখতে হবে, রেখে দিলে। বিকেলে পড়বে বা কিছু একটা করবে, করে নিলে নাইটে করলে। এটা একটা জেনারেল রুটিন হলো তোমার। এবার রুটিন করাটা সহজ, ফলো করাটা কঠিন, হ্যাঁ। যে রুটিন ফলো করতে পারে সে পৃথিবীতে সব থেকে সাকসেস বেশি। এবার কথা যে নানান রকম আমার প্রবলেম আসতে পারে, অবশ্যই আসতে পারে। সব দিন যে 100% রুটিন ফলো হবে তা না, কিন্তু সব দিন আমি কিন্তু হয়তো পড়তে পারলাম না, কিন্তু ঘাটতি রাখবো না, আমাকে পরের দিনই ওটা পূরণ করে নিতে হবে। এটা হচ্ছে সাকসেসের মূল জায়গা। আর কিছু আমাদেরকে টার্গেট থাকতে হবে যে আমি এইটুকু পড়বো। অবশ্যই টার্গেট সিলেবাস ভাগ করে নিতে হবে। আমার যদি পার্টিকুলার কোনো টার্গেট আমাকে ফিক্স করতে হবে, টার্গেট ফিক্স করে নিয়ে তার জন্য আমাকে কি করতে হবে, এবার সেটা তখন শুরু। আমি যদি টার্গেটটাকে ফিক্স না করি আমি তো উঠতেই পারবো না। ফিক্স করে নিয়ে তাকে ছোঁয়ার চেষ্টা, যত বড় টার্গেট তুমি ফিক্স করবে ততটা তুমি চলবে। যেমন আমরা প্রত্যেককে দেখবে একটা বিষয় যখন পড়াই বলি, কি বলি, বিসিএস টার্গেট করা। বিসিএস কাউকে খালি হাতে ফেরায় না, কেন বলা হয়? ডাব্লিউবিসিএস সময় হবে না, কিন্তু ডাব্লিউবিসিএস পড়তে গিয়ে তোমার টার্গেট তো অনেক উঁচু, তুমি তো ওটা পেতে চাচ্ছ, ওটা পেতে গিয়ে তুমি যা করছো অন্যগুলো তোমার ইজি হচ্ছে। কিন্তু আমি ক্লার্ক পাবো, ক্লার্কই টার্গেট করেছি, হবে না। তাহলে সেটা থেকে আমি সবসময়, কারণ টার্গেট ছুটতে গিয়ে না আমাদের একটু গলা পর্যন্ত চলে যায়, কষ্ট হয়। তার নিচেগুলো আমরা তো অ্যাচিভ করেছি, তবে না এই পর্যন্ত উঠেছি। টার্গেট একদম মাস্ট, এবং সেই টার্গেটটা টার্গেট ভাবে ভালো হবে না, আমাকে একদম ঠিক ডেট করে রাখবো, এর মধ্যে আমি করবোই, এর জন্য যা ছাড়তে হচ্ছে হোক না, তারপরে আমি দেখবো, পরেরটা তো পরে বেড়ে আসি এইটাকে। সুতরাং টার্গেট ঠিক মাস্ট, এবং তার জন্য যা করা করতে হবে। আমাকে নদী পার হতে হবে, আমি নদী নামতে ভয় পাচ্ছি, হবে কি? প্রথম কথা হচ্ছে নদীর ওই পারটাকে আমাকে ভাবতে হবে, ওই পারে আমাকে পার হতে হবে, এবং শুধু ভেবে নিলে হবে না, আকাঙ্ক্ষা বাড়াতে হবে। আকাঙ্ক্ষা বাড়াতে গেলে কি করতে হবে? নদীর ওপারে আছে সর্বসুখ, কি সর্বসুখকে
কল্পনা করে আত্মস্থ করে নিতে হবে যে ওপারে গেলে এটা আমি পাবো। যত বেশি তুমি এই যে দেখছো ওপারে গেলে এত ভালো আছে, তুমি অটোমেটিক ছুটবে। আর ওইটা যদি ওই ছবি যদি তোমার মধ্যে না থাকে তুমি কিন্তু ছুটবে না। যতই তোমাকে নিচে ফেলুক পিছন থেকে ফেলে হবে না, তোমাকে টানতে হবে। এই যে আমি মনে করি পিছন থেকে খেলছি, আমরা যারা গাইড হয়, গাইড কি করে, গাইড তোকে খেলে সেই তো করে, ওইটা দেখায় না। আসল টান কিন্তু তোমাকেই মারতে হবে। এপিজে আব্দুল কালামের কথা তোমরা জানো, স্বপ্ন সেটাই যেটা তোমাকে ঘুমাতে দেয় না, স্বপ্ন সেটা নয় যেটা আমি ঘুমিয়ে ঘুমিয়ে দেখি, বুঝছো তো? এমন স্বপ্ন আমাকে দেখতে হবে যে রাতের ঘুমটা হচ্ছে না, ঘুমের মধ্যে আমি ছুটছি, অটোমেটিক আমি অ্যাচিভ করবো, বডি রেডি। বললাম যে কোনো একজন ব্যক্তি যে ব্যবসাও করতে যায় আবার চাকরি জীবনে নিজেকে প্রতিষ্ঠিত করতে চায়, তো এই দ্বন্দ্বের মধ্যে তার কোন রাস্তাটা বেছে নেওয়া উচিত? দুটাই ভালো লাগে, দুটা করলেই মনে হচ্ছে দুটা করলেই ভালো লাগে। চাকরি আর ব্যবসা, দুটাই। এই দুটোর মধ্যে দ্বন্দ্ব, হ্যাঁ, দুটোই হয়তো অপশন আছে। আমার কাছে অপশন আছে, আমি চাকরি করবো না ব্যবসা করবো। এখানে ভেবেই নিতে হয়, দুটোর ওয়ে বুঝতে হবে, দুটোর জীবন কিন্তু আলাদা। চাকরি হচ্ছে একটা টাইম পর বাধা গতে, কিন্তু মোটামুটি সুখের জীবন, চিন্তা ভাবনা কম, মানে ইনকামের রোজগারের যে চিন্তা ভাবনা সেটা কম। হ্যাঁ, মোটামুটি আমাদের কাছে রিল্যাক্সেবল একটা লাইফ। এই লাইফ এখানে কিন্তু মানে আমি কোটি করে চলে যাব সেই অপশন কিন্তু নেই। তাহলে আমাকে আগে ভেবে দিতে হবে আমি কি চাই, রিল্যাক্সেবল লাইফ চাই নাকি কোটি টাকার দ্বারা রিল্যাক্স চাই, বাড়ি হবে, গাড়ি হবে, গোটা দেশ আমার হবে, গোটা পৃথিবী আমার হবে, কোনটা চাই? এইটাকে আগে কিন্তু ভাগ করতে হবে। যদি কেউ এরকম ভাবে যে ব্যবসা করবো আর চাকরির মতো রিল্যাক্স জীবন করবো, ও জীবনে ব্যবসা করতে পারবে না। ব্যবসা এমন একটা জিনিস প্রতিনিয়ত তোমাকে ক্রিয়েট করতে হবে, তোমাকে প্রতিনিয়ত ক্রিয়েট করবে, প্রতিনিয়ত তোমাকে ঢেলে দেবে। যেদিন থেকে তোমার ক্রিয়েট বন্ধ সেদিন থেকে তোমার ডাউনলোড শুরু, পতন শুরু, বুঝা গেল? মানে তুমি আমৃত্যু ব্যবসাতে আমৃত্যু ক্রিয়েট করে যাও, আমৃত্যু তোমার ব্যবসা বাড়বে, সেটা যেটাই হোক না, যে কোনো ব্যবসা। আমরা অনেক সময় অনেকে ভাবি যে হয়তো আমি চুল কাটার কাজ করি, কত ছোটখাটো ব্যাপার, তাই না? আমি এখন একটা লোকের চুল কাটি, যদি জাস্ট কনসেপ্টটাকে চেঞ্জ করি কি করতে পারি? কেউ দেখবে একটা দোকান করেছে, তারপরে আমি আগে বাড়িতে গিয়ে মনে করো চুল কাটতাম, এখন কি করলাম? একটা দোকান হাতে করলাম। আর কি করলাম? চুল তো সবাই সাধারণ সেভিং ক্রিম দিয়ে কাটে, তাই না? এবার কিনে যায় আমি ফোম নিয়ে আসছি, একটু আলাদা জিনিসটা, কাজ একই হবে, আলাদা 10 টাকা বেশি নিচ্ছি, বুঝা গেল? তারপরে কি করলাম? হয়তো হেয়ার স্টাইল গুলো আলাদা করে দিচ্ছি। তারপরে একটা দোকান করলাম না? এবার দোকান করে সেখানে হয়তো আরো দুজনকে বসিয়ে দিয়েছি, বাড়ছে। দোকানকে ডেকোরেট করলাম, আকর্ষণ বাড়াচ্ছি লোকে, আবার বাড়ছে, তাই না? নামের কারিগরি করে প্রচার করছে, পার্লার বানিয়ে দিলাম। পার্লারের সঙ্গে সঙ্গে কি করলাম? চুল কাটা হচ্ছে মেসেজ ফ্রি, রেটটা আমার সাধারণ চুল কাটা 40 টাকা ছিল, এবার আমি মেসেজ ফ্রি করে দিয়েছি 50 টাকা রেটটা লিখে দিলাম 50 টাকা। চুল কাটার সঙ্গে মেসেজ, মাথা মেসেজ ফ্রি। দেখো আমি কিন্তু এদিকেও বাড়িয়েছি, ওই যে একটার পর একটা চেঞ্জ করছি সবসময়। ওটা আমার দিন চলে গেল, মনে করো আরো অনেকে চাল বলছে, আমি আবার কনসেপ্ট চেঞ্জ করছি, আবার একটা কিছু করে আবার চলতেই থাকি। এইটা হচ্ছে ব্যবসা। আর চাকরি গতানুগতিক একটা চলবে। তুমি কোনটা চাও? ব্যবসা যদি অর্থ নিয়ে যদি রিল্যাক্সেবল হয়, যেমন ব্যবসাতে যে রিল্যাক্স ব্যাপারটা আছে সেইটা একটা টাইপ হয়, চাকরিতে আর একটা টাইপ। ব্যবসা করে তুমি সিঙ্গাপুর যেতে পারবে, যেখানে খুশি যেতে পারবে, তাই না? কিন্তু চাকরি করে কি আমি ওরকম যেতে পারবো? কারণ আমার লিমিট একটা সীমিত একটা ব্যাপার আছে, তার বাইরে যেতে পারবো। তোমাকে রেগুলার মানে করতে পারছি না, শুরু করছি 1-2 মাস কন্টিনিউ করছি, তারপরে আমার বাড়ির কোনো প্রবলেম প্রবলেম সবার আছে,
প্রবলেমহীন হলে তার জীবনই নয়, সে বাঁচবে না। জীবনে সেই সাকসেস হয় যার প্রবলেম আছে। যার জীবনে যত বেশি প্রবলেম সে তত বেশি সাকসেস। এটা তোমার কাছে আশীর্বাদ, আমরা অনেকে অভিশাপ মনে করি, কিন্তু ভুল ধারণা। যার কাছে যত বেশি প্রবলেম তার সাকসেস রেট তত বেশি। কেন? তোমার অভিজ্ঞতা তত বেশি বাড়বে। এই প্রবলেমে পড়ছো, সলভ করছো তো একটা গেন হচ্ছে। আর একটা প্রবলেমে পড়ছো, সেটা সলভ করছো, গেন হচ্ছে। এরকম যদি আমি যদি 5টা প্রবলেমে বলি, তুমি যদি 500টা প্রবলেমে বলো, তোমার নলেজ বেশি হবে না আমার বেশি হবে? যার বেশি সমস্যা তার বেশি হবে। এবার কথা হচ্ছে এইটা প্রবলেম যদি আমি ভাবি যেটা আমার কাছে প্রবলেম, তাহলে কিন্তু বিষয়টা উল্টা হয়ে যাবে, তুমি ডিমোটিভেট হয়ে যাবে। আর তুমি যদি ভাবো এটা কাছে আমার কাছে অপশন, তুমি উঠবে। এবং এই যে তোমার এক্সপিরিয়েন্সটা গেন হলো, এটাকে এবার কাজে লাগাও। দেখো তোমার সাকসেস রেটটা কোথায়, এই এক্সপিরিয়েন্সটাকে তুমি কাজে লাগাও, তোমার সাকসেস রেটটা কোথায় দেখো। সুতরাং প্রবলেম ওইটা ভাবলে হবে না। দেখো অনেকে আছে কোথাও যেতে হবে, কথা বলতে ভয় পাচ্ছে, যেতে ভয় পাচ্ছে। আর ভাই তুমি লোকের সঙ্গে মিশবে, যখন কথা বলবে, তোমার তো এক্সট্রা জ্ঞান অর্জন হবে কিনা, অন্যের চাইলে তুমি অনেক এগিয়ে গেলে, তো সিচুয়েশন ফেস করলে এগিয়ে গেলে না, এইটাই দরকার। সুতরাং আমরা ভাববে না তুমি কত রকম ভাবে। ধরে রাখো এমন হয়তো কোনো একটা ব্যক্তি হয়ে আছে, এরকম হয়। আমি আমার জীবনে কথা বলতে পারি, ছোটবেলায় লোকের বাড়ি কাজ করতাম, কি হয়েছে? এই যে আমি যে কাজ করতাম, কাজের যে এক্সপিরিয়েন্স, মনে করো কোদাল চালাতে গেলে কি করতে হয় সেটা যেমন আমার আছে, অন্যরা একজন তো নেই। আমি এখন অফিসে চাকরি করছি, পরিষ্কার কথা, আমার যা নলেজ আছে, এক্সপিরিয়েন্স, আমার সাথে আরেকজনও চাকরি করছে, তার তো সেটা নেই। তাহলে এটা আমার তো প্লাস পয়েন্ট, তো কি প্লাস পয়েন্ট নয় কি? তাহলে আমি এটাকে কাজে লাগাবো। এই যে আমি আজকে কাউন্সিলিং করছি বা মোটিভেশনাল করছি, আমি আজকে ধর এইটাকে কাজে লাগাই, যখন আমি আমার অফিসে কাজ করছি, হাজার করতে আমি ডেভেলপ কাজ করবো, তাহলে সুনামটা আমার হবে না ওর হবে? তাহলে আমার এটাকে কাজে লাগাতে হবে। স্যার আমরা অনেক সময় সফলতা অর্জন করতে গিয়ে ব্যর্থ হচ্ছি, সেখান থেকে আবার নিজেকে কামব্যাক করবো কিভাবে? বারোটাই আসছে মনে, হ্যাঁ, এটা একটা ভালো জায়গা। কেন এটা হচ্ছে যে মানে বারোটাই মনে হচ্ছে, এটা কেন হচ্ছে, এটা করলে বিড়াল হতো, কেন করলাম না? দেখো এখানে একটা কথা বলা হয়, সাকসেস ইজ দ্য পিলার অফ ফেলিয়ার। কথাটা এমনি আসেনি, তাই না? মানে ফেল করলে পরে অ্যাকচুয়ালি বোঝা যায় যে সাকসেসটা কি। যত বেশি বার ফেল করবে, সাকসেসের মজা কিন্তু তত বেশি। খেয়াল করে দেখো, আমি একবারেই গেলাম, চাকরি পেয়ে গেছি, কিছুই হয়নি, ভালো লাগবে, চাকরি আর কি। কিন্তু বারবার এই যে বিউটির কথা বললে, দেখো ও কিন্তু সবচেয়ে বেশি খুশি, আদার্স যারা চাকরি করছে কিনা, ও কিন্তু এখন সবচেয়ে বেশি খুশি এবং সাকসেস রেট ওর সবচেয়ে বেশি। তার কারণ অনেকবার ফেল করেছে। এবার কাম ব্যাক করবো কি করে, মেন জায়গাটা হচ্ছে আমি কাম ব্যাক কি করে করবো। দুর্বলতাগুলো চিহ্নিত করো। তোমাকে প্রথম কন্ডিশনে উত্তর বলে দিয়েছে, আমি যে ফেল করলাম কেন করলাম। বাকি লোককে বলে কোনো লাভ নেই। আমরা যারা বলি তারা হয়তো তুমি তোমারটা চিন্তা করো, আমরা বলে দিই যে ভাই তোর এটা ভুলে গেছে। সবচেয়ে ভালো উপায় হচ্ছে নিজে ভাবো যে আমি তো পেলাম না, কেন পেলাম না, কি কি ভুল করেছি, উত্তর পেয়ে যাবে। এইটা যদি তুমি পেয়ে যাও, যদি উত্তরটা খোঁজো, পরের বার কিন্তু জীবনে আর ভুল করবে না। কিন্তু আমরা 99% মানুষ কি করি, আমরা যখন ফেল হয়, ফেলের কারণ নিজের কারণ খুঁজি না, অন্যের কারণ খুঁজি। বুঝতে পারতো? ইস আমার কাছে এই বইটা থাকলে মানে ভালো হতো, জানতাম এই নোটটা ওই যে মাস্টার বলে দিত ভালো হতো, আমার আজকে পরীক্ষার পরিবেশটা ঠিক ছিল না, গেট খারাপ ছিল, এরকম নানান রকমের অজুহাত খুঁজি। কিন্তু আলটিমেটলি আমি যেটা ফেস করা ভালো ছিল সেটা আমরা খুঁজি না, নিজের দোষ কেউ দিই না। বুঝতে পারলো তো? দেখবে যখন আমরা খেলি, মাঠে খেলি না, খেয়াল করে দেখবে বড় বড় যারা প্লেয়ার হয়, এবার নামি প্লেয়ার, সচিন তেন্ডুলকার বলো, বেকহ্যাম বলো, নেইমার বলো, এখন রোনাল্ডো আছে, মেসি আছে, দেখেছ? দেখবে খেলার পরে, যারা এই সমস্ত বড় প্লেয়ার বলছি, খেলার পরে হেরে গেলাম বলে ওদের সাক্ষাৎকার কোনোদিন পাও কোথাও? পজিটিভ কিছু বলবেই। এবার ক্যাপ্টেন সাক্ষাৎকার দেয়, ক্যাপ্টেনকে একটা দায়িত্বই রাখা হয়, এটা ব্যাপারটা ওরা আলাদা। কিন্তু ওরা কিরকম ভাবে কথা বলে দেখো তো,
শুনেছো মেসির কাছে ইস, আমার ওই কলিগটা যদি এইটা বল মারতে পারেনি জন্য গোলটা হলো না, শুনেছো? দেখবে নিজেকে বলবে, নিজে দায় নেবে যে আমার এটা করা উচিত ছিল, তার জন্য আমি পারলাম না আজকে। দায় নিজেকে নিতে হবে, নিজেকে দায় যত নিজে নিবে পরেরটার ধার তত লাগবে। বাকিদের ঘাড়ে দায় চাপানো মানে তুমি ফেল করবে, পরের বার আবার ফেল করবে। দায় নিজে, আমার কি ভুল হয়েছে, বাকি কে কি ভুল করে সেটা দেখে লাভ নেই। ভুল তো হয়তো অনেকেই হয়েছে, একার ভুলে সব দলগত খেলা হয় না, অবশ্যই হয়েছে। সবার আগে দেখতে হবে আমি কি ভুল করেছি। বাকিদেরকে দোষ দেওয়ার আগে নিজেরটাকে দেখতে হবে যে আমি কি ভুল করেছি, আমি আগে শুধরাই। ও পারিনি, ঠিক আছে, আমি যদি বেটার খেলে গোলটা করতে পারতাম তাহলে তো জিততাম। যেমন আমি বলি তোমাদের মক টেস্টের সময়, আবার বলি কোশ্চেনটাকে বলো। তুমি এক গাদা পড়ছো, এই তাড়াতাড়ি করতে, এই করতে, সেই করতে হবে, 100টা কোশ্চেন করতে হবে, হ্যাঁ করতে হবে, তেনা করতে হবে, করছো না। আলটিমেটলি আমাকে যে কোশ্চেনটা ভালো করে পড়তে হবে সেটা করছো না। কোশ্চেনটা যে ছোট কোশ্চেনটা যে ভালো করে পড়তে হবে সেটা করছো না। তুমি গোটা 100টা কোশ্চেন চিন্তা করে আসো, আরে একটাকে ভাবো তো, তারপরে না 100টা ভাববো। তাহলে একটা আমি আগে পারফেক্ট করি, তুই একটা পারফেক্ট না করে 100টা পড়ার মানে চিন্তাই ওটাও মিস, তাহলে লাভ কি আমার। নেক্সট বলো। হয়তো গুগলে সার্চ করতে গেলাম, তো সেই শব্দের সংজ্ঞা বেরোলো, সেখানে হয়তো আমার একটা সংজ্ঞা শব্দ আছে, ওটা আমি জানি না, ওটা আবার খুঁজতে শুরু করলাম। ফলে যেটা আমি পড়ছিলাম মেন, ওখান থেকে লিমিটেশন, হ্যাঁ নিজের লিমিটেশন বুঝতে হবে। হ্যাঁ। আমি ক্রিকেট খেলার উদাহরণ দিই, টি20 হোক আর টেস্ট ম্যাচই হোক, সব বল কি মারা যায়? কোন বলকে স্ট্রে করতে হবে। তাহলে আমাকেও কিছু করতে গেলে লিমিটেশন বুঝতে হবে। নিজের লিমিটেশন না থাকলে কিন্তু কিছুই করা যাবে না, কারণ পৃথিবীতে অনেক কিছু করার আছে, সব আমি করতে পারবো না, তাই না? তাহলে আমার কতটুকু প্রয়োজন কোন একটা কাজ করতে, সেটুকুই আমাকে করতে হবে। সেই লিমিটেশনটা আমাকে বুঝতে হবে। এই লিমিটেশন যদি তুমি বুঝে যাও, তাহলে আর তুমি সার্চ করতে যাবে না, অটোমেটিক সেখানে থেমে যাবে। আর বাকি থাকলে এমনি মনকে কন্ট্রোল করা। তোমরা জানো কিনা জানি না, আমাদের সময় এটা আমরা করতাম, অনেকে হয়তো এখনো করো। আমরা যখন পড়তে বসতাম, এই সরস্বতী তো এখন আমরা জানি যে বিদ্যার দেবী, তাই তো? যে বাস্তবিক হচ্ছে নদীর দেবী, আমরা বিদ্যার দেবী বলেই মানি। তো এটা আমার জীবনেও বা আমার দাদাদের জীবনেও যেটা চলতো, পড়তে বসলেই সরস্বতীর সেই মন্ত্রটা আগে ধ্যান করে বলো 2-3 বার, মিনিমাম আমাদের বলা তো 3 বার বলতেই হবে, মানে 3, 7, 5 এটা ব্যাপার আছে। আর হ্যাঁ বলে দেওয়া হয় বা 108, যেমন যদি আমি শ্রীকৃষ্ণের নাম বলি 108 বার বলতে হবে, ঠিক আছে, মনকে শান্ত করার জন্য। 3 বার বলে তারপরে বইটাকে রাখলাম, 3 বার বললাম, মনে মনে প্রণাম করলাম, তারপরে পড়তে বসলাম। এটা আমাদেরকে বাবা কাকারা শিখিয়েছিল। এর মধ্যে একটা গ্রেট সাইকোলজি আছে। আমি যখনই পড়তে বসছি কি করছি, বইটাকে রাখলাম, রেখে বাবু হয়ে বসে চোখ বন্ধ করে 3 বার আগে মন্ত্র যেভাবে বললাম, প্রণাম করলাম, মানেটা কি? এই যে 3 বার বললাম, মেডিটেশন হয়ে গেল, আমার মন অটোমেটিক শান্ত হয়ে গেল, পড়াতে চলে আসে। আমি তোমাদেরকে অনেকবার বলি যে কথা বলো, উল্টা দিক থেকে গণো, ঘুম হলে না হলে কি হয়, উল্টা দিক থেকে 1 দিয়ে গণো, 100 থেকে 99, 98, তাই না? আলটিমেটলি সবই একটা সময় ওটা আমার অভ্যেস হয়ে গেছে আমার, মানে যখন অভ্যাস হয়ে যাবে তখন অন্য কিছু করতে হবে। মানে 100 উল্টা দিক থেকে ঘুরে ঘুরে অভ্যেস হয়ে গেছে, তখন আর ঘুম আসে না। তখন হবে না তো, তখন তাহলে অন্য কিছু করতে হবে, তোমাকে টাইপ চেঞ্জ করতে হবে। কোনোটাই মানে এই যে তোমার যদি ঘুমের প্রবলেম হয়, তখন টাইপ চেঞ্জ করতে হবে। অভ্যাসে পরিণত হলে সেটা তো দাম নেই। যেমন আমরা জীবন চলতে গেলে ঘুরতে যাই না, কাজ করি তো, করতে করতে দেখবে ঘুরতে যাই। এবার যখন ঘুরতে যাই, ঘুরতে যাওয়াটা কি মনে হয় খুব সুখের? আমরা প্রতিনিয়ত কাজ করতে 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 মাঝখানে দেখবে ঘুরতে গেছি, দিল্লি যখন ঘুরে আসবো দিল্লি থেকে, ঘুরতে যাওয়াটা কিন্তু মোটেও অ্যাকচুয়ালি যদি বাস্তবিক ভাবা যায় সুখের না। এই যে 10 দিন তুমি ঘুরে আসলে, যত টাকা খরচ করে আসলে মনে করো, সেই টাকা দিয়ে যদি তুমি বাড়িতে রিল্যাক্সে খালি ঘুমাতে আর লোকজন দিয়ে খাওয়াতে খেতে, তাহলে তুমি কিন্তু একটা আরাম পাইতে, ঠিক আছে, ঘুমাই ঘুমাই থাকলে, তাই না? কিন্তু এই যে আলাদা জার্নি করলে, এই সেই করলে, বাড়িতে যতটা কাজকর্ম করতে কিনা তার থেকে কিন্তু শারীরিক জার্নি বা অন্যান্য কিছু অনেক বেশি হয়ে গেছে, খরচ হয়ে গেছে, তারপরেও তোমার ভালো লাগছে কেন? কারণ হচ্ছে অর্ডার চেঞ্জ, একই কাজ করছি রেগুলার, একই কাজ করছি, করতে করতে আলাদা পরিবেশে গেছে,
তখন কি হচ্ছে আমার মাইন্ডটা ওই কাজ থেকে ডাইভার্ট হলো, অন্যদিকে মনটা গেল, এটা কিছুটা ভুলে থাকলাম, এইটা রিল্যাক্স হয়ে গেল, আমার ব্রেন কথা ভাবতে হলো না। এই যে রিল্যাক্সেশন, জাস্ট এটাই আমাদেরকে আবার আসো মনে হচ্ছে ফ্রেশ মাইন্ড আবার কাজ করছে, নতুন নতুন কিছু একটা মনে হচ্ছে, গতানুগতিক আর থাকছে না। এটাই ব্যাপার, যার জন্য আমাদেরকে মাঝে মাঝে অর্ডারটাকে চেঞ্জ করতে হবে। মানে এই লাস্ট 3-4 মাসে আমার একটা ইনকাম যেটা সোর্স মোটামুটি আমার একাই এই বয়সে একটা ভালো চলে যাচ্ছে, ভালো হচ্ছে। তো কিন্তু আমি এটা ওরকম ভাবে চাই না, আমি চাই যে আমি পড়াশোনা করে যে এটা করি, মানে একটা কোনো জব করবো এরকম কিছু। আমি এখন স্যার কলেজেই পড়ি, তো ওই অবস্থায় এখন মানে কি ফোকাস হবে, কিন্তু একটা প্রবলেম যে বাড়িতে কিছু আমার সাপোর্ট করতে হবে, এখন যেহেতু বাবা একাই পারছে না, এখন বাবা দেখো তোমার কোশ্চেন হয়ে গেছে লিমিট, বুঝলে? তোমাকে যেটা করতে হবে লিমিটে রাখতে হবে, কারণ তুমি যেহেতু ভাবছো যে চাকরি করবো, তাই না? এবার ব্যবসাতে অপরচুনিটি অনেক পাচ্ছ, ফলে তোমার যে দ্বন্দ্বটা এসে যে ব্যবসাতে আমি চোখের সামনে অপশন দেখতে পাচ্ছি, এবার চাকরিতে পড়তে গেলে আমাকে ওইটা ছেড়ে দিয়ে এটা করতে হবে, প্লাস হবে কিনা এটা একটা সন্দেহের একটা জায়গা আছে, তাই না? এখানে কনফিউশন। এই ক্ষেত্রে যেটা মানুষের একটু স্ট্রিক্টলি সিদ্ধান্ত নিতে হবে, স্ট্রিক্টলি কিরকম ব্যালেন্স, আমি ব্যবসাতে কতটা দিয়ে দেবো আর চাকরিতে কতটা টাইম দিতে পারবো এই মুহূর্তে পড়াশোনার জন্য, এবং পড়াশোনা করতে গেলে আমাকে কতটা টাইম দিতে হবে। যদি তোমার ফার্স্ট টার্গেট হয় চাকরি করার, তাহলে তোমাকে যেটা করতে হবে আমাকে পড়াশোনার জন্য কতটা পড়লে আমি পেতে পারি ভেবে নিলে, শিডিউল বানালে, তারপরে যেটুকু থাকছে সেটুকু আমি ওইটাতে দেবো। এই গণ্ডির বাইরে কিন্তু বেরোনো যাবে না, যদি বেরিয়ে যাও তাহলে আবার ওটাতে ইনভলভ হয়ে যাবে। এখানে ঘটনাটা কি হবে, তুমি যেহেতু পড়াটাকে ফার্স্ট চয়েস, তাহলে এটা আমি করবোই, তারপরে ওটা আমি করছি সাপোর্ট করার জন্য। মানে আমাদের বাড়ির সেরকম ফাইন্যান্সিয়াল অবস্থা না যে আমাকে, মানে আমার আমি মাধ্যমিক থেকে বালুরঘাটে ছিলাম, মানে 2020 সাল থেকে। আমি লাস্ট এখন এই বছরই ছেড়েছি বালুরঘাট, এখন ছাড়িনি পুরোপুরি। তো এখন আমি সেকেন্ড ইয়ারে পড়ি, এক বছর আমার গ্যাপ আছে তার মধ্যে, আর 11-12 আমার সাইড ছিল। এখন আমি এই কম্পিটিটিভ জন্য আমি যেহেতু করবো, ওই জন্য 1 বছর ড্রপ দিয়ে লাস্টে ডিসিশন দাদা সবাই বললো যে তুই তাহলে আর্টস পড়, আর এদিকে টিউশন নিয়ে নিজের চেষ্টা কর। তো তারপরে তো এই এটা যেটা বললাম আপনাকে, তো তার মানে তোমার বাড়িতে সাপোর্ট আছে চাকরি করার জন্য? বাড়িতে বলছে তুই পড়ো, পড়, আবার এটা আমাকে একটু হেল্প কর। আমি ওই জন্য তোমার টাইম সেগমেন্ট এই ক্ষেত্রে দেখি মাইন্ড ডাইভার্ট হচ্ছে, ধরো একটা ফ্রেশ মাইন্ডের থেকে তোমার হেডেকটা একটু বেশি থাকছে, টাইম সেগমেন্ট তোমাকে ভাগ করতে হবে, যে পড়ার জন্য আমাকে এই টাইমটা লাগছে, তারপর যেটুকু টাইম আমি দিতে পারবো সেটা আমি ব্যবসায় দেবো, কিন্তু ব্যবসায় বেশি ইনভলভ হলে কিন্তু হবে না। এটা এমন ভাবে ব্যালেন্সটা করতে হবে যেন তোমার ওইদিকে ফ্যামিলি সাপোর্টটা হয়ে গেল আর তুমি তোমার কাজটা করবে, তাহলে আর এটার মধ্যে কোনো কনফিউশন থাকবে না তোমার। নাহলে এই কনফিউশন থাকবে, না তোমার পড়া হবে, না তোমার ব্যবসায় মন লাগবে, কোনোটাই তুমি ভালো করতে পারবে না। 5-7 বছর তোমার লস হয়ে যাবে। কেন লস হবে? তুমি যদি ভেবে নাও যে আমি ব্যবসাই করবো, তাহলে কি হতো, তুমি ফুল ফেজে ব্যবসা করতে, ব্যবসাটাকে অনেক বাড়াতে পারতে, তোমার এখন ক্রিয়েটিভ যে চিন্তা ভাবনা সেগুলোকে লাগাতে পারতে, হার্ডওয়ার্ক করতে পারতে, তাই না? কিন্তু এই দ্বন্দ্ব নিয়ে তো করতে পারবে না, তাহলে কি? তাহলে তোমাকে এই সেগমেন্ট ভাগ করতে হবে, ওইটাকে ন্যূনতম যতটা করা যায় যতটুকু লাগবে করলে বাকিটাকে এনে করবো, আর ওটা নিয়ে ওইভাবেই চলবে। এইটা যদি করতে পারো দেখবে অটোমেটিক তোমার ঠিক হয়ে গেছে। এই ক্ষেত্রে কি হবে, তোমার দেখবে ওই ফ্যামিলি আর বেশি কিছু বলছে না, আর তুমিও স্যাটিসফাই থাকবে, কারণ তোমাকে দেখে মনে হচ্ছে তোমার চাকরির দিকে চিন্তা ভাবনাটা বেশি। আমি ওই জন্য বাড়িতে বললাম যে একটা হাট করে দেবো, বৃহস্পতিবারের হাট আর শুক্রবারের আমার যে মানে হোলসেল যে দোকানদার আসে নিয়ে যায়, মানে ওদেরকে ওই একদিন দেবো, মানে এক দুদিন আমি সপ্তাহে দিতে যাচ্ছি। এই কথাটা বাড়িতে বললাম, তো বাড়িতে বললো যেটা ভালো হয়। যদি সেটা বাড়িতে মেনে নেয় তাহলে তো সমস্যাই নেই। তার মানে এটা কি, বাড়িতে মেনে নেওয়ার অর্থ হচ্ছে বাড়ি এইভাবে মেনটেন করতে পারবে, তাহলে 5 দিন ওরা হয়তো মেনটেন করতে পারবে। এবার সপ্তাহে যদি তুমি 2 দিন দাও, বাকি 5 দিন থাকছে, তো সুতরাং খুব ভালো একটা অপশন, অসুবিধা কিছুই নেই। এবার সপ্তাহে 2 দিন দিলেও দেখো, 2 দিন দিলেও হয়তো তোমাকে তো একদম সকাল 6টা থেকে রাত্রি 8টা 9টা পর্যন্ত হয়তো নাও দিতে হতে পারে, তাহলে ওই 2 দিন তোমার পড়াশোনার ক্ষেত্রে কম ইউজ হবে টাইমটা,
তাই না? হয়তো 1 ঘন্টা বা 2 ঘন্টা করতে পারলে, কিন্তু বাকি দিন তো পেয়ে যাচ্ছে, তাহলে তো সমস্যা খুব একটা হওয়া কথা না। এটা ভালো ব্যালেন্স, এটা করতে হবে যদি তুমি চাকরি পেতে চাও। আদারওয়াইজ দুটো ব্যালেন্স করলে কিন্তু দুদিকেই টানো, না তুমি চাকরি পাবে, মন খারাপ লাগবে, পড়ছো চাকরি পাচ্ছি না, ওইদিকে ব্যবসায় যাচ্ছ ঠিক সাকসেস পাচ্ছি না, সুতরাং দুদিকে ডুবে গেলাম, তাই না? এটা করতে হবে।